নাহিদ রানার পেস আগুনে পুড়ল নিউজিল্যান্ড। মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ব্ল্যাক ক্যাপদের 6 উইকেটে হারিয়ে সিরিজের সমতা আনল বাংলাদেশ। আসছে জুনেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। গণমাধ্যম কর্মীদের সঙ্গে সৌজন্য আলাপে জানিয়েছেন তামিম ইকবাল আবারও ফেরাতে চান বল বয় সংস্কৃতি। অবসরে যাওয়া পেসার রুবেল হোসেনকে বিশেষ সংবর্ধনা বিসিবির। তামিমের কাছ থেকে পেলেন জার্সি ও ক্রেস্ট। বিদায় বেলার সরোয়ার ইমরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। প্রথমবারের মতো শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ওয়ানডে জয় বাংলাদেশের। রাজশাহীতে লঙ্কানদের 3 উইকেটে হারালো জ্যোতি বাহিনী। সিরিজ জেতার প্রত্যাশা। এবং জাতীয় দলের জন্য ভালো মানের কোচ নিয়োগের তাগিদ জামাল ভুঁইয়ার। ক্রীড়ামন্ত্রীর কাছ থেকে বুঝে নিলেন ক্রীড়া কার্ড। উদ্যোগকে স্বাগত জানালেন অধিনায়ক। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতে ক্রিকেট। বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। অবশেষে সিরিজে সমতা আনলো বাংলাদেশ। নিউজিল্যান্ডকে দ্বিতীয় ম্যাচে 6 উইকেটে হারালো টাইগাররা। শুরুতে ব্যাট করে নাহিদ রানার বোলিং তোপে 198 রানেই অল আউট হয় ব্ল্যাক ক্যাপস। জবাবে তানজিদ হাসান তামিম এবং নাজমুল শান্তর জোড়া 50-তে 87 বল হাতে রেখেই সহজ জয় তুলে নেয় লাল সবুজ। চট্টগ্রামে সিরিজের তৃতীয় ম্যাচ এখন অঘোষিত ফাইনাল। একদিন আগেই টস নিয়ে নিজেদের আক্ষেপের কথা বলেছিলেন টাইগার ক্রিকেটাররা। সকালের প্রচন্ড রোদে শুরুতে ব্যাট করতে পারার সুযোগ না পাওয়াকে হারার কারণও মনে করেছিলেন অনেকে। তাই দ্বিতীয় ম্যাচেও টানা টস হার শঙ্কা জাগিয়েছিল টাইগার শিবিরে। কিন্তু বোলিং শুরুর পর থেকেই বদলে যায় পরিস্থিতি। প্রথম 6 ওভার থেকে উইকেট না আসলেও রান করতে বেশ বেগ পোহাতে হয় সফরকারীদের। তাসকিন এবং শরীফুলের আগুনে গোলা সামলাতে হিমশিম খান তারা। এরপর সপ্তম ওভারে নাহিদ রানা আসতেই ব্রেক থ্রু প্রায় বাংলাদেশ। প্রথম ডেলিভারিতেই ফিরিয়ে দেন হেনরি নিকলসকে। এরপর 1 ওভার বিরতি দিয়ে আবারও রানার অ্যাটাক। এবার বিদায় নেন উইল ইয়াং। 2 অভিজ্ঞ ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে সফরকারীরা। টম ল্যাথামকে নিয়ে জুটি বেঁধে দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব বুঝে নেন নিক ক্যালি। ধীরে সুস্থে এগিয়ে যান তারা। কিন্তু 18তম ওভারে মেহেদী মিরাজকে উইকেট উপহার দেন সৌম্য সরকার। তার মিডিয়াম পেসে বোকা বনে উইকেটের পেছনে ক্যাচ দেন লাথাম। ক্যাপ্টেনকে হারালেও সাহস হারাননি নিক ক্যালি। মোহাম্মদ আব্বাসকে নিয়ে পাল্টা আক্রমণের পথ বেছে নেন তিনি। কিন্তু মিরাজের ট্রাম্প কার্ড ফিরতেই আবারও নাস্তানাবুদ নিউজিল্যান্ড। আব্বাস এবং ফক্সক্রফটকে দারুণ 2 ডেলিভারিতে প্যাভিলিয়নের পথ দেখিয়ে দেন নাহিদ রানা। মাঝে ক্লার্কসনকে বোকা বানান রিশাদ হোসেন। টেল ওপেন হয়ে যাওয়ার পর আর কোনো উপায় ছিল না নিউজিল্যান্ডের সামনে। যতটা রান বাড়ানো যায় সে লক্ষ্যে উইলোবাজি করেন বাকিরা। এর মাঝে 5 উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে ধ্বংসস্তূপে পরিণত করেন নাহিদ। 2 উইকেট নেন শরীফুল। আর তাসকিনের পকেটে 1 উইকেট। 198 রানে থেমে যায় কিউইরা। জবাব দিতে নেমে শুরুতেই গন সাইফ হাসান। প্রথম ওভারে 2 বাউন্ডারি হাঁকিয়ে বোল্ড স্মিথের বলে। এরপর আফিফের জায়গায় সুযোগ পাওয়া সৌম্য 1 ছক্কার পর হাঁটেন একই পথে। 21 রানে 2 উইকেট হারিয়ে আবারও পরাজয়ের শঙ্কায় টাইগার শিবির। কিন্তু তানজিদ তামিম ছিলেন বাঁধন হারা। সঙ্গী শান্ত ছিলেন নামের মতোই শান্ত। অন্য পাশে চলে তামিমের ঝড়। 4 ছক্কার ফুল ঝুরি ছোটান ইয়ং টাইগার। 33 বলে তুলে নেন 50। পরে সেঞ্চুরির পথেও এগিয়ে যান দৃপ্ত পদক্ষেপে। কিন্তু অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে আউট হন 76-এ। সঙ্গী হারালেও শান্ত ছিলেন ধীরস্থির। দেখে শুনে 50 তুলে নেন তিনিও। পরে অতিরিক্ত গরমে ক্র্যাম্প হলে রিটায়ার্ড হার্ট হয়ে চলে যান ড্রেসিং রুমে। দ্রুত ম্যাচ করার মিশনে নেমে উইকেট বিলিয়ে দেন লিটন দাস। কিন্তু হৃদয়ের দায়িত্বশীল ব্যাটিংয়ে কোনো বিপদ হয়নি বাংলাদেশের। 87 বল হাতে রেখেই সহজ জয় তুলে নেয় লাল সবুজ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। গতির সঙ্গে লাইন আর লেন্থটাও ধরে রাখতে পেরে খুশি ম্যাচরা নাহিদ রানা। ইনজুরির ঝুঁকির কথা ভেবে গতি কমাতে চান না, বরং ফিটনেস ঠিক রাখতে কাজ করছেন নিয়মিত। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়েছেন। শেষ ওয়ানডেতেও অগ্নিঝরা বোলিংয়ে বাংলাদেশকে সিরিজ জেতাতে চান তিনি। ব্যাটিং ইউনিটের কাছ থেকেও সেরা পারফরমেন্সের আশায় নাহিদ রানা। দ্বিতীয় সারির নিউজিল্যান্ড দলের বিপক্ষে সিরিজ নিয়ে দর্শকদের আগ্রহ তুলনামূলক কমই। তার উপর প্রথম ওয়ানডেটা হেরেছিল বাংলাদেশ। নিরুত্তাপ সিরিজেই প্রাণ ফিরিয়েছে নাহিদ রানার গতি। বৈশাখের প্রখর রোদে টাইগার পেসারের আগুনে পড়েছে কিউই পাখির দল। 3 ম্যাচ সিরিজে সমতা ফেরানোর নায়কই এখন শিরোনামে। 50 ওভার ক্রিকেটে পরপর 2 সিরিজে পেলেন 5 স্বাদ।
টিমের এই ইম্প্যাক্টফুল পারফর্ম করতে পারছি এটার জন্য আলহামদুলিল্লাহ। বাট আমার কাছে সবগুলো উইকেট একই মনে হচ্ছে। সিচুয়েশনটা কি ডিমান্ড করতেছে, উইকেট নেওয়া না রান আটকানো, ওই সিচুয়েশন হিসাবেই ধরেন আমি মনে করি যে বোলিং করা উচিত। যে যখন ভালো বোলিং করে সেই আমরা যে বাকি 2 জন খেলুক 3 জন খেলুক আমরা ইনফরমেশন দিই যে একটা জায়গা মেনটেন করলে ভালো হচ্ছে। সন্টাইট বলেন কিংবা বাংলাদেশে যারা কোচ আছে তাদের সাথে আমি যখন কাজ করি কিংবা তাদের সাথে যখন কোনো ঘরোয়া লিগ খেলি আমি তাদের সাথে আমি নিজের স্কিল নিয়ে কাজ করি। নাহিদের 10 ওভারের 59টা ডেলিভারি ছিল ঘন্টায় 140 কিলোমিটারের ওপরে, 145-এর ওপর ছিল 19টা। প্রথম ম্যাচের খরুচে বোলার এদিন পেস বজায় রাখতে গিয়ে লাইন লেন্থ মিস করেননি। নিজের বোলিং নিয়ে তাই তৃপ্তই। ফাস্ট বোলারদের ইনজুরির ঝুঁকি নিয়ে বাড়তি ভাবনার পক্ষে নন চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেস। আপনি যদি যুদ্ধে নামেন তো কখনো ধরেন গুলি খেলার ভয় করবেন না, সেরকম আপনি যদি ক্রিকেট খেলেন তো ইনজুরি আসবে, ইনজুরি পড়বেন, এটা স্বাভাবিক। বিসিবিতে যারা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট আছে, ফিজিও বলেন ট্রেনার বলেন, তারা অবশ্যই দেখে এবং কোন ম্যাচটা কোন সিরিজে কয়টা ম্যাচ খেলবো তারা আগে থেকে ডিসাইড করে রাখে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নিক কেলি একরকম চ্যালেঞ্জ জানিয়েছেন, সিরিজটা তারাই জিতবেন। নিউজিল্যান্ডের ব্যাটারকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন টাইগার পেসার। নিউজিল্যান্ড সিরিজ জেতার কথা বলছে, তারা অবশ্যই তারা ভালো টিম এবং আসলে মাঠে মুখে ক্রিকেট খেলা হয় না, মাঠে যে ভালো খেলবে সেই জিতবে। লাল সবুজের পেস বোলিং ইউনিটের উন্নতি স্পষ্ট, তবে ব্যাটিং রয়ে গেছে সেই নড়বড়েই। আধুনিক হাই স্কোরিং গেম যেন ঠিকঠাক রপ্ত করতে পারছেন না শান্ত, লিটন, মিরাজরা। তবে সতীর্থদের দোষ দিতে চান না নাহিদ রানা। ব্যাটাররা ধরেন টার্গেটে 280, 290, 300 চেস করছে, তো অবশ্যই তারা তাদের জায়গা থেকেই তারা সবসময় বেটার এবং দেশের জন্য তারা সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করে এবং সেটাই করছে। চট্টগ্রামেও দাপুটে জয় পেতে চায় স্বাগতিকরা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তানের পর এবার নাহিদ রানার গতির আগুনে পড়ল নিউজিল্যান্ড। মিরপুরের রহস্যময় উইকেটে নাহিদের বিধ্বংসী বোলিং তোপে কার্যত তছনছ হয়ে যায় সফরকারীদের ব্যাটিং লাইন আপ। প্রথম ম্যাচে বিবর্ণ থাকা এই পেসার এদিন মিরপুরে যেন অগ্নিমূর্তি ধারণ করেছিলেন। 5 উইকেট শিকার করে একাই ঘুরিয়ে দিয়েছেন ম্যাচের গতিপথ। 10 ওভার বোলিংয়ে 1 মেডেন দিয়ে 32 রান খরচায় তিনি স্পর্শ করেন এই ফাইফার। মিরপুরের শেরেবাংলায় সকাল থেকেই রৌদ্রের উত্তাপ ছিল আগের ম্যাচের দ্বিগুণ। সেখানে নাহিদ রানার এক একটি ডেলিভারিতে ছিল বারুদের গন্ধ। প্রথম ম্যাচে যারা নাহিদের লাইন লেংথ নিয়ে প্রশ্ন তুলেছিলেন আজ তাদের সবার মুখ বন্ধ করে দিলেন নিজের পারফরমেন্স দিয়ে। 140 কিলোমিটার গতির উপর নিয়মিত বল করে নিউজিল্যান্ডের ব্যাটারদের শুধু ভরকে দেওয়াই নয় বরং ক্রিজে টিকে থাকায় দুঃসাধ্য করে তুলেছিলেন নাহিদ। ইনিংসের সপ্তম ওভারে হেনরি নিকলসকে 144.7 কিলোমিটার গতির এক অবিশ্বাস্য রিপার দিয়ে এলবিডব্লিউ করে নিজের শক্তির জানান দেন এই গতি তারকা। এরপর নবম ওভারে উইল ইয়াং এর বিপক্ষে 146.8 কিলোমিটার গতির এক স্কর্চিং বাউন্সারে কিউই শিবির যেন নড়ে চড়ে বসে। অতিরিক্ত গতি আর বাউন্সে পরাস্ত ইয়াং এর ব্যাটের কানায় লেগে বল চলে যায় ব্যাকওয়ার্ড পয়েন্টে। নাহিদ হয়ে ওঠেন অপ্রতিরোধ্য। মিডল ওভারে যখন নিউজিল্যান্ড কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছিল তখন ফের ত্রাতা হয়ে এলেন নাহিদ। মোহাম্মদ আব্বাসের বিপক্ষে তার সেই বাউন্সার আর লিটন দাসের অবিশ্বাস্য ক্যাচ বদলে দেয় ম্যাচের মোমেন্টাম। শেষের দিকে ডিন ফক্সক্রাফট কিংবা একেবারে টেলেন্ডার লিনক্স নাহিদের গতির সামনে কেউই টিকতে পারেননি। ইনিংসের 46তম ওভারে 141.6 কিলোমিটার গতির সেই স্যান্ডশু ক্রাশার ইয়র্কারে যখন লিনক্সের মিডল স্ট্যাম্প ছিটকে গেল তখন গ্যালারিতে গর্জন ওঠে নাহিদের নামে। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফারে নাহিদ শুধু সিরিজের সমতায় ফেরার সুযোগই তৈরি করেননি বরং নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশের ক্রিকেটের নতুন এক ভরসার প্রতীক হিসেবে। প্রথম ম্যাচের ব্যর্থতার গ্লানি মুছে কিউইদের গুড়িয়ে দিয়ে নাহিদ রানা প্রমাণ করেছেন মিরপুরের এই উইকেটে কেবল স্পিনাররা নয় গতির ঝড় তুলেও জাদু দেখানো সম্ভব। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে বাংলাদেশ দলে প্রত্যাবর্তনের স্বপ্ন ভেস্তে গেল মোসাদ্দেক হোসেন সৈকতের। চট্টগ্রামে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডের জন্য 16 সদস্যের দলে ফিরেছেন তানজিম সাকিব। কদিন ধরে জোর গুঞ্জন ছিল আবারও জাতীয় দলে ফেরানো হচ্ছে মোসাদ্দেক সৈকতকে। বিশেষ করে প্রথম ওয়ানডেতে আফিফ হোসেনের হতশ্রী পারফরমেন্সের পর লোয়ার মিডল অর্ডারে বিকল্প ক্রিকেটারদের নাম আলোচনায় আসে, আর তখনই মোসাদ্দেককে নিয়ে গুঞ্জন জোরালো হতে থাকে। জানা গেছে বিসিএল এর জন্য সিলেটে থাকা অলরাউন্ডারকে ঢাকায় নিয়েও আসা হয়, কিন্তু
শেষ পর্যন্ত দলে রাখা হয়নি তাকে। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের দলে যুক্ত করা হয়েছে পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিবকে। ইনজুরির কারণে এই সিরিজের স্কোয়াডে ছিলেন না তিনি। চট্টগ্রামেও মূল একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ, তবে জাতীয় দলের সঙ্গেই থাকবেন তিনি। চট্টলায় প্রথম 2 টি-20-র কথা মাথায় রেখেই সাকিবকে দলে নিয়েছেন নির্বাচকরা। অবসরের ঘোষণা দেয়া পেসার রুবেল হোসেনকে বিশেষ সংবর্ধনা দিল বিসিবি। বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডের আগে তার হাতে জার্সি ও ক্রেস্ট তুলে দেন অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল, সদস্য ফাহিম সিনহা ও রফিকুল ইসলাম বাবু। এমন সম্মাননায় ক্রিকেট বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ডানহাতি এই পেসার। ক্যারিয়ার জুড়ে এমন সাফল্যের পেছনে কোচ সরওয়ার ইমরানের প্রতি কৃতজ্ঞ রুবেল। শেষবারের মতো মিরপুরের সেই পরিচিত উইকেটের সামনে দাঁড়িয়ে চোখ ভেজা, বুক ভরা ভালোবাসা। যে মাঠে স্বপ্ন দেখেছিলেন, দেশের জন্য লড়েছেন, সেই মাঠেই বিদায়ের মুহূর্ত। আর কখনো দেখা যাবে না সেই চেনা রানা। তবুও স্মৃতিতে অমলিন হয়ে থাকবেন বাংলাদেশের এক সময়ের গতি তারকা রুবেল হোসেন। বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডের আগে মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামে এই অভিজ্ঞ পেসারকে সংবর্ধনা দেয় বিসিবি। হাতে তুলে দেওয়া হয় তার প্রিয় 34 নম্বর জার্সি। শান্ত মিরাজ তাসকিনদের কাছ থেকে রুবেল পেয়েছেন শুভেচ্ছা। ফোন কলে সাকিব মাশরাফিও জানিয়েছেন ভালোবাসা। এত সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি করেছে ক্রিকেট বোর্ড, যা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার কাছে মনে হয় এরকমের মাঠ থেকে প্রত্যেকটা ক্রিকেটারের বিদায় নেওয়া উচিত। সাকিব ভাইয়ের সাথে কথা হয়েছে, তার সাথে সে আমাকে বলছে যে আর কয়টা দিন খেলতি। তো আমি তার সাথে বলেছি আর কি, যে অনেক দিনই তো ছিলাম আর কি বাইরে আর কি। 2013 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরে করেছিলেন ওয়ানডে হ্যাটট্রিক। একই বছর 26 রানে 6 উইকেট ছিল তার সেরা বোলিং। আর 2015 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র 2 বলে 2 উইকেট নিয়ে বাংলাদেশকে তুলেছিলেন কোয়ার্টার ফাইনালে, যা আজও দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর এক মুহূর্ত। 2015 বিশ্বকাপটা, ওই ম্যাচটা আমার জন্য, আমার সারা জীবনের ক্যারিয়ারের জন্য ওইটা একটু অন্য রকমের স্পেশাল আমার জন্য। তো ওই দিনটা আমার জন্য অনেকটা অনেক স্মরণীয় বলতে পারেন, এবং আমার জীবনের সেরা একটা দিন বলতে পারেন। ইন্টারন্যাশনাল ক্রিকেটে অবশ্যই আক্ষেপ আছে, তারপরও আজকে যেহেতু আমরা করেছি, আমরা এই কথাটা একটু নাই বলি। 12 বছরে সমৃদ্ধ ছিল রুবেলের আন্তর্জাতিক ক্যারিয়ার। 104 ওয়ানডেতে 129 উইকেট, 27 টেস্টে 36 উইকেট, টি-20তে 28 ম্যাচে নিয়েছেন 28 উইকেট। রুবেল সবশেষ জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন 2021 সালে। এত সাফল্যের পেছনে কৃতজ্ঞতা কোচ সরওয়ার ইমরানের প্রতি। নতুন প্রজন্মের জন্য তামিম ইকবালের কাছে ভিন্ন দাবি জানাবেন রুবেল। আমি যখন পেসার হান্টে আমি তখন পার্টিসিপেট করেছিলাম, তখন তো আমাকে চুজ করেছিলাম আমার প্রিয় কোচ সরওয়ার ইমরান স্যার। তখনকার সিনিয়র, তখন আমরা পেস বোলার ছিলামই মাত্র কয়েকজন। আমি আমাদের প্রেসিডেন্টের সাথে এটা নিয়ে আমি বলবো কথাটা, তাকে আমি পার্সোনালি বলবো। তো পেসার হান্টটা কিন্তু অনেক বছর হয় না। তো পেসার হান্টটা যদি হয়, তাহলে আমার কাছে মনে হয় আমাদের বাংলাদেশে এরকমের ধরেন মুস্তাফিজ, তাসকিন যারা আছে এখন খেলতেছে, এরকম ক্রিকেটার আরও অনেক সামনে আমরা দেখি। অভিজ্ঞ এই পেসারকে অনেক সতীর্থই দিয়েছেন কোচিংয়ে যাওয়ার পরামর্শ। রুবেলেরও চাওয়া বাকিটা জীবন ক্রিকেটের সঙ্গে থাকা। তামিম হোসেন, সময় সংবাদ। বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের চট্টগ্রাম পর্বের আগে পানি শূন্যতায় ভুগছে সাগর পাড়ের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম সতেজ রাখতে দিনে 4 লাখ লিটার পানির প্রয়োজন হলেও পাওয়া যাচ্ছে অর্ধেক। নিয়মিত পানি না পাওয়ায় আর প্রচণ্ড খরতাপে মাঠের অনেক জায়গায় ঘাস মরে ধূসর হয়ে গেছে। তবে চট্টগ্রাম পর্বের আগেই খেলার জন্য মাঠ প্রস্তুত করার আশাবাদ বিসিবির। অনেক বিশ্বাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। চট্টগ্রামের সাগরপাড়ের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে তীব্র পানি সংকট দেখা দিয়েছে। মাঠের আউটফিল্ডের ঘাস সতেজ রাখতে প্রতিদিন প্রায় 4 লাখ লিটার পানির প্রয়োজন। ওয়াসা থেকে বিশেষ সরবরাহ ব্যবস্থায় সেই পানি কিনে নেওয়া হয়। তবে স্টেডিয়াম কর্তৃপক্ষ এর অর্ধেক পানি পাচ্ছে। নিয়মিত পর্যাপ্ত পানি না পাওয়ায় এবং প্রখর খরতাপে মাঠের ঘাস মরে লালচে ও ধূসর হয়ে যাচ্ছে। অনেক জায়গায় ঘাস মরে গেছে, বেরিয়ে এসেছে লাল মাটি। স্টেডিয়ামে সবুজের আভা যেন খুঁজে পাওয়াই মুশকিল। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের চট্টগ্রাম পর্বের আগে দেখা গেল মাঠের এমন বেহাল দশা, যাদের ক্রিকেটারদের চোটের সংখ্যাও থেকে যাচ্ছে।
মাটি সমুদ্রের খুব কাছে বলে সাধারণ পাম্প দিয়ে পানি তুললে লোনা পানি ওঠে, যেটি মাঠের জন্য ক্ষতিকর। মাঠ সবুজ রাখতে দিতে হয় মিঠা পানি, যার জন্য ওয়াসার পানির উপর নির্ভর করতে হয়। ওয়াসা থেকে পর্যাপ্ত পানি সরবরাহ না পাওয়ায় মাঠের সবুজের উপরও তার প্রভাব পড়েছে। এই বিষয়ে স্টেডিয়াম কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলেও পানি সংকটের বিষয়ে ক্যামেরার সামনে কেউ কথা বলতে রাজি হননি। গ্রীষ্মকালে পানির সংকট সৃষ্টি হয় উল্লেখ করে ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মাঠের পর্যাপ্ত পানির চাহিদা পূরণের চেষ্টা করা হচ্ছে। পানি দেওয়ার জন্য একটা এক্সপ্রেস লাইন করা আছে ওখানে, তো যেহেতু একটু গ্রীষ্মকাল আসছে, একটু সমস্যা হয়, গ্রীষ্মকালে পানির চাহিদাও বেড়ে যায়, এছাড়া নদীর স্তর কমে যায়, লবণাক্ততা বেড়ে যায়। তারপর আমরা স্টেডিয়ামের জন্য, খেলার জন্য আমরা সার্বক্ষণিক সর্বোচ্চ চেষ্টা করে থাকি যাতে ওনাদের কোনো ধরনের সমস্যা না হয়, এবং আমরা অলওয়েজ যোগাযোগ রাখতেছি ওনাদের সাথে। ওনার কোনো সমস্যা বলে সাথে আমরা বিভিন্ন যেভাবে হোক ওনাদের ওই পানি সরবরাহ ব্যবস্থাটা অব্যাহত রাখতেছি আর কি। আর যদি বিশেষ প্রয়োজন হয় আমরা ওনারা বললে আমরা বিশেষভাবে ব্যবস্থা নিয়ে থাকি। চট্টগ্রামে খেলার আগে উইকেট ও আউটফিল্ড পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিসিবি গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান। ভবিষ্যতে পানির সমস্যার সমাধানে ডিপ টিউবওয়েল বসানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। কাজ চলছে এবং আশা করছি যে নিউজিল্যান্ডের সাথে থার্ড ওডিআইটা যে চিটাগাং হবে সেটার আগেই মাঠ আমাদের সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে। উইকেট এবং আউটফিল্ড নিয়ে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। এখানে পর্যাপ্ত পানিরও ব্যবস্থা করা হচ্ছে। কেবল গ্রাউন্ডসের দায়িত্ব নিয়েছি, ইনশাল্লাহ উইদিন শর্ট টাইম আমি পুরো জিনিসটা হাতে নিব এবং পার্মানেন্টলি কিভাবে সলভ করা যায় সেটার উদ্যোগ গ্রহণ করবে, এবং আমাদের যাতে ভবিষ্যতে এই পানি নিয়ে আর কোনো সমস্যা না থাকে সেটার দিকে আমরা যাব। চট্টগ্রামে সাগরপাড়ের স্টেডিয়ামে 23 এপ্রিল বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যে শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া 27 ও 29 এপ্রিল প্রথম দুটি টি-20 ম্যাচও অনুষ্ঠিত হবে এখানে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। যে দায়িত্ব নিয়ে বিসিবির সর্বোচ্চ চেয়ারে বসেছেন তামিম ইকবাল, সেটা কবে পালন করবেন জানালেন সাবেক অধিনায়ক। সবকিছু ঠিক থাকলে আসছে জুনের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহেই বিসিবি নির্বাচন আয়োজন করতে চান অ্যাডহক কমিটির সভাপতি। প্রেস বক্সে গণমাধ্যম কর্মীদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপে এই কথা জানিয়েছেন তামিম। এছাড়াও দেশের ক্রিকেটে দ্রুতই বল বয় সংস্কৃতি ফিরবে বলেও জানান তিনি। নানা অভিযোগ আর অনিয়মের প্রমাণ দেখিয়ে গেল 7 এপ্রিল আমিনুল ইসলামের বোর্ড ভেঙে দিয়ে তামিম ইকবালের উপর আস্থা খুঁজে নেয় জাতীয় ক্রীড়া পরিষদ। 11 সদস্যের অ্যাডহক কমিটির প্রধান দায়িত্ব নিয়েই নানা ইতিবাচক কর্মকাণ্ডে এরই মধ্যে প্রশংসা কুড়িয়েছেন বিভিন্ন মহলের। বিশেষ করে বুলবুলের আমলে বন্ধ হয়ে যাওয়া ডিপিএল এর দলবদল চালু করে তামিম গতি এনেছেন দেশের ঘরোয়া ক্রিকেটে। এছাড়াও সাবেক অধিনায়কদের ক্যাপ্টেন্স কার্ড দিয়ে এক সুতোয় বেঁধেছেন তামিম। এজন্য বিভেদ ভুলে যোগাযোগ পর্যন্ত করেছেন সাকিব আল হাসানের সঙ্গে। এছাড়াও ঘরোয়া ক্রিকেটারদের বেতন বাড়ানো এবং বিভিন্ন ম্যাচ ও উইকেট খেলার উপযোগী করার মতো তার গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো ইতিবাচকভাবে আলোচনা হয়েছে বিভিন্ন মহলে। তামিম ইকবাল এবার আশার বাণী শোনালেন যে গুরু দায়িত্ব নিয়ে তিনি বসেছেন বিসিবির সর্বোচ্চ চেয়ারে সে বিষয়ে। দেশীয় ক্রীড়ার নিয়ন্ত্রক সংস্থা যখন কোনো কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠন করে দেয়, তখন সংশ্লিষ্টদের প্রধান কাজ হয়ে ওঠে আবারও একটি নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা। এজন্য এনএসসির বেঁধে দেওয়া টাইম ফ্রেম 3 মাস। যদিও বাংলাদেশের সংস্কৃতি বলে নির্ধারিত সময় নির্বাচনের বদলে নানা অজুহাতে অ্যাডহক কমিটি সময় পার করে মাসের পর মাস, কিন্তু এখানেই যেন ব্যতিক্রম দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন তামিম ইকবাল। বিসিবির বর্তমান বোর্ড মেয়াদ পূরণ করবে আসছে 7 জুলাই। বিতর্ক এড়াতে এর আগেই ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজন করতে চান তামিম ইকবাল। মিরপুরে বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে চলাকালে প্রেস বক্সে এসে এক অনানুষ্ঠানিক বক্তব্যে বিসিবি প্রধান জানান, আসছে জুনের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহেই তিনি আয়োজন করতে চান নির্বাচন। তবে এই নির্বাচনে তিনি অংশ নেবেন কিনা তা নিয়ে কোনো কথা বলেননি তামিম। এর আগে গেল নির্বাচনে তামিম ইকবালের নেতৃত্বে একটি পক্ষ পরিচালক পদের জন্য মনোনয়ন সংগ্রহ করলেও পরবর্তীতে সেখান থেকে সরে দাঁড়ান তিনি। এদিকে আবারও দেশের ক্রিকেটে বল বয় সংস্কৃতি চালু করতে চলেছেন তামিম ইকবাল। বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচ চলাকালে বল কোড়ানোর জন্য বাউন্ডারি লাইনের বাইরে থাকার সুযোগ পান বয়সভিত্তিক পর্যায়ের ক্রিকেটাররা, যার মাধ্যমে তারা খুব কাছ থেকে তারকা ক্রিকেটারদের ম্যাচ দেখতে পান। তামিম আশরাফুলদের মতো ক্রিকেটাররাও পালন করেছেন এই দায়িত্ব। মাঝে তা বন্ধ হয়ে গেলেও দ্রুতই আবার এই সংস্কৃতি চালু হবে বলে জানান বিসিবি সভাপতি। এসএম ইকবাল, সময় সংবাদ। এবারে নারী ক্রিকেট ওয়ানডেতে প্রথমবারের মতো লঙ্কা বধ নারীদের। রাজশাহীতে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা নারী দলকে 3 উইকেটে হারিয়েছে
নিগার সুলতানা জ্যোতিরা। বাঘিনীদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আগে ব্যাট করা অতিথিরা 205 রানের বেশি করতে পারেনি। জবাবে শারমিন আক্তারের ব্যাটে চড়ে জয় তুলে নেয় স্বাগতিকরা। ৪৫ ওভার শেষে প্রয়োজন ছিল ৭ রান, হাতে ৭টা উইকেট। এমন সহজ ম্যাচ জিততে গিয়ে ঘাম ঝরে মেয়েদের। আরও ৪ উইকেট হারিয়ে ৪৯তম ওভারে নিশ্চিত হয় জয়। তাতেই প্রথমবারের মতো এই ফরম্যাটে লঙ্কা বধ মেয়েদের। রাজশাহীতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে আসে ৬৮ রান। তবে এরপর বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় জুটি গড়তে ব্যর্থ অতিথিরা। নির্ধারিত ৫০ ওভার শেষে তাদের সংগ্রহ ২০৫। বাংলাদেশের হয়ে সফলতম বোলার ঋতুমণি, উইকেট নিয়েছেন ৩টি। বোলারদের ওই নৈপুণ্যের প্রতিদান দিতে ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার। মাদারার বলে প্রথম ওভারেই ফেরেন ওপেনার শারমিন সুলতানা। দ্বিতীয় ওভারে একই পথে অভিষিক্ত জুরাইরা। ব্যর্থ অধিনায়ক নিজেও। ২৯ বলে ১৩ করে জ্যোতি যখন থামে তখন ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি অতিথিদের হাতে। ৩৪ রানে ৩ উইকেট হারানো দলটাকে উদ্ধারের কাজে নামে শারমিন আক্তার আর সোবহানা মোস্তারি। ৩-এ নামা শারমিন লঙ্কান বোলারদের সামলেছেন দারুণভাবে। ৯-৪-এ ৬৪ বলে তুলে নেন নিজের ১১তম ওয়ানডে 50। আরেক প্রান্তে ধারাবাহিকতা ধরে রাখেন মোস্তারিও। শারমিনের সঙ্গে গড়েন ম্যাচের মোড় ঘোরানো জুটি। ৮৭ রানের পার্টনারশিপে ম্যাচে ফেরে বাংলাদেশ। তবে রাজশাহীর গরমে হওয়া ক্রাম্প ছন্দে থাকা সোবাহানাকে বাধ্য করে ড্রেসিং রুমে ফিরতে। ফেরার আগে ৫৬ বলে ৪১ করেন এই মিডল অর্ডার ব্যাটার। যদিও তার চোট কতটা গুরুতর তা বাংলাদেশ দলকে চিন্তায় ফেলতে পারে। বিশ্বকাপের আগে সোবাহানা ছিটকে গেলে বড় ধাক্কাই খাবে জ্যোতি বাহিনী। এদিন অবশ্য সোবাহানার এই ছিটকে যাওয়া ভোগায়নি বাংলাদেশকে। এক প্রান্ত আগলে রেখে স্বর্ণ আক্তারকে নিয়ে আরও একটা জুটি গড়েন শারমিন। সুযোগ ছিল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তোলার। তবে ধৈর্য হারানো শারমিন উইকেট বিলিয়ে আসেন স্ট্যাম্পিং হয়ে। জয় থেকে মাত্র ৭ রান দূরে থেকে থামেন শারমিন। এরপর আবারও উইকেট বিলিয়ে দিয়ে আসার মিছিল। একটা পর্যায়ে এই ম্যাচও হারার শঙ্কা দেখা দিয়েছিল। শেষমেশ অবশ্য সে অঘটন ঘটেনি। জয় দিয়ে সিরিজ শুরু সিডন্স বাহিনীর। সাব্বির মিথুন, সময় সংবাদ। কাল থেকে সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগের লঙ্গার ভার্সন। 4 দলের অধিনায়ককে নিয়ে এদিন হয়েছে ট্রফি উন্মোচন। দীর্ঘ ২.৫ বছর পর আবারও বিসিএল মাঠে ফেরায় উচ্ছ্বসিত জয় জ্যাকেটরা। প্রথম রাউন্ডে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের মূল মাঠে লড়বে সেন্ট্রাল জোন ও ইস্ট জোন, আর একাডেমি মাঠে নর্থ জোনের মুখোমুখি হবে সাউথ জোন। ম্যাচ দুটি শুরু হবে সকাল ৯টায়। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন অপু বণিক। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ। এবারের আসরের প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে সিলেটের 2 ভেন্যুতে। ম্যাচ শুরুর আগের দিন 4 দলের অধিনায়ক নিয়ে হয় বিসিএল এর ট্রফি উন্মোচন। দীর্ঘদিন পর এই লিগ মাঠে ফেরায় উচ্ছ্বসিত ক্রিকেটাররা। সবগুলো লিগ আবার স্টার্ট হয়ে গেছে, সব ক্লাব খেলতে ইচ্ছুক। বিসিএলও অনগোয়িং, যে বিসিএলও হচ্ছে এক টেস্ট ম্যাচের আগে। সো আশা করব যে মানে আরও বেটার হবে, বাট অ্যাট দ্য সেম টাইম খুব হ্যাপি যে মানে তামিম ভাই আসার পরেই আমাদের সব কিছু স্টার্ট হয়ে গেছে। আমাদের সামনে আসলে টেস্ট সিরিজ আছে পাকিস্তানের সাথে, যারা টেস্ট খেলবে তাদের প্রিপারেশনের জন্য বিসিবি একটা ম্যাচ হয়তো বা অ্যারেঞ্জ করেছে। এই লিগটা হয়তো বা প্রিমিয়ার লিগের পরে বাকি যে 2-3টা ম্যাচ থাকবে ওই দুটো হবে। আমি বলবো যে খুব ভালো এটা একটা উদ্যোগ। 4 দলের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ ও তরুণদের মিশ্রণ। সেন্ট্রাল জোনে মার্শাল আইয়ুব, ইস্ট জোনে মুমিনুল হক, সাউথ জোনে মোহাম্মদ মিঠুন এবং নর্থ জোনের নেতৃত্বে আকবর আলী। ক্রিকেট বোর্ডের অস্থিরতার মাঝে এই লিগ শুরু হওয়ায় ক্রিকেট বোর্ডকে প্রশংসায় ভাসিয়েছেন সংশ্লিষ্টরা। প্রত্যাশা এই লিগ দারুণ ভূমিকা রাখবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের। টেস্ট খেলা আছে, আমাদের প্লেয়ার এখানে অনেক টেস্ট প্লেয়াররা আছে, তাদের প্রিপারেশন তারা নিয়েছে। হ্যাঁ, আমি যদি বলি 2 দিনে প্রিপারেশন যদি বলেন, আমি বলবো যে এক্সেলেন্ট। তা আসলে 2 দিনের প্রিপারেশন মানে এত করা যায় না, বাট ডেফিনেটলি তারা অনেক প্র্যাকটিস করেছে, বিগত দিন ন্যাশনাল টিমের ক্যাম্পে করেছে। এবং আমি মনে করি যে আমার ন্যাশনাল যে প্লেয়াররা আছে, আমি মনে করি এই বিসিএল সবচেয়ে বেস্ট টিম আমাদের। ব্যাটিং বলেন, বোলিং বলেন, আমরা হোপ আমাদের ছেলেরা ভালো খেলবে এবং এটা পজিটিভ একটা রেজাল্ট আমরা মনে করি। আসলে এটা অনেক বেশি ইম্প্যাক্ট রাখবে। এটা যে অবস্থা আছে, এটা যদি রেগুলার হয়, মানে এটা রেগুলার হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। এবার আসলে এই প্রিমিয়ার লিগের জন্য 1 রাউন্ড হওয়ার পরে এটা বন্ধ হয়ে যাবে। আশা করি এটা কমপ্লিট হবে। এটা কমপ্লিট হলে এটা ডেফিনেটলি বাংলাদেশের ক্রিকেটে অনেক ভালো ইম্প্যাক্ট রাখবে। সিলেটে 24 এপ্রিল শেষ হবে বিসিএল এর প্রথম রাউন্ড। এরপর বিরতি দিয়ে দ্বিতীয় রাউন্ডের সময় জানাবে বিসিবি।
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিসিএল এর টুর্নামেন্টের বলটি সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে, সেই নিয়ে উন্মাদনায় ভাসছে সমগ্র সিলেটবাসী। তবে দর্শক খরা কাটিয়ে আবারও সিলেটের আপন রূপে ফিরতে পারে কিনা এই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সেটাই এখন দেখার বিষয়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে অপু বণিক, সময় সংবাদ। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। অধিনায়ক জামাল ভুঁইয়া নির্ধারিত দিনে কার্ড না পেলেও সাবেক অধিনায়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রীর হাত থেকে ক্রীড়া কার্ড নেওয়ার আবদার করেন বর্তমান অধিনায়ক। জামালের আবদার রাখলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। নিজ বাসভবনে জামাল ভুঁইয়ার হাতে ক্রীড়া কার্ড তুলে দেন আমিনুল হক। কার্ড পেয়ে উচ্ছ্বসিত লাল সবুজ অধিনায়ক। এমন কার্ড ফুটবলারদের আরও ভালো পারফরমেন্স করতে অনুপ্রাণিত করবে বলে জানান তিনি। সাবেক অধিনায়ককে পেয়ে রসিকতায় মেতে ওঠেন বর্তমান অধিনায়ক। এটা স্পোর্টস কার্ড বলি, বাট আসলে আমিনুল এটা ইন্ট্রোডিউস করছে, তো আমরা বলতে পারি এটা আমিনুলের মানে আমিনুল কার্ড, নট স্পোর্টস কার্ড। আমি বলবো আমিনুল কার্ড, কারণ উনি ইন্ট্রোডিউস করছে। অন্য এত বছরে আমরা কোনো একটা ক্রীড়ামন্ত্রী পাই না, তা সবাই জন্য একটা চিন্তা করছে আফটার 4 months মেবি নতুন প্লেয়ার আসবে না, সো ইটস আ মোটিভেশন টু ডু বেটার অ্যান্ড টু ডু বেটার ফর দ্য কান্ট্রি। ফুটবলারদের আর্থিক নিশ্চয়তা দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান জামাল ভুঁইয়া। যেসব ফুটবলার বা অ্যাথলিটরা ক্রীড়া ভাতা পাবেন না, তারা যাতে ক্রীড়া কার্ডের আওতাধীন অন্যান্য সামাজিক সুযোগ সুবিধা পান তা নিশ্চিত করতে চায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এই ক্রীড়া কার্ড শুধু আমাদের শুধু ন্যাশনাল প্লেয়ার না, আমি পর্যায়ক্রমে এই ক্রীড়া কার্ডের যে সামাজিক যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো আমি আস্তে আস্তে করে আমাদের সকল খেলোয়াড়দের কাছে এটা নিশ্চিত করব। উইথ দ্য হেল্প অফ দ্য প্রাইম মিনিস্টার না, বাট আইডিয়া আসছে আই থিঙ্ক ফ্রম আমিনুল ভাই। তো আমিনুল ভাই আর আমার প্রাইম মিনিস্টার, অনারেবল প্রাইম মিনিস্টার, দুইজনকে আমরা সবাইকে ধন্যবাদ দিতে চাই। এদিকে হামজা সমিত ফাহমিদুলদের জন্য ভালো কোচ নেওয়ার তাগিদ দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। প্রয়োজনে ফেডারেশনের পাশে থাকার কথা জানান তিনি। সেই সঙ্গে আসন্ন সাফ সামনে রেখে জামালদের গুরুত্বপূর্ণ পরামর্শ দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সাফ ফুটবলে যাতে বাংলাদেশ সেই দীর্ঘ যে 2003 সালের পর থেকে আজ পর্যন্ত যে গোল্ড মেডেল বলেন কিংবা চ্যাম্পিয়নশিপের যে খরা, সেই খরা যাতে কাটিয়ে উঠতে পারে, ভালো একজন উঁচু মানের কোচ যাতে আমরা নিতে পারি, যাদের মাধ্যমে আমাদের জামাল ভুঁইয়ারা, আমাদের যে সামিত সোম রয়েছে বা আমাদের ফাহমিদুল রয়েছে, আমাদের হামজা চৌধুরীরা যাতে আরও ভালো বেটার ফুটবল খেলতে পারে। এদিকে বাংলাদেশের সাফ আয়োজন উপলক্ষে বাফুফেকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। জার্মান লিগের 35তম শিরোপা জয়ের পর বাঁধ ভাঙা উদযাপন বায়ার্ন মিউনিখের। নেচে গিয়ে সমর্থকদের সঙ্গে আনন্দ ফুটবলারদের। ট্রিপল জয়ের প্রত্যাশা হ্যারি কেইনের। আবারও স্বাগত খেলার সময়। 4 ম্যাচ হাতে রেখে বুন্দেসলিগায় রেকর্ড 35তম শিরোপা জয়ের পর বাঁধ ভাঙা উদযাপনে মেতে ওঠে বায়ার্ন মিউনিখের ফুটবলার, কোচ ও সমর্থকরা। এই মৌসুমে বাভারিয়ানদের হয়ে ট্রেবল জিততে চান স্ট্রাইকার হ্যারি কেইন। লিগ শিরোপার সাফল্য, জার্মান কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল জয়ে আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করছেন তিনি। গুরুত্বপূর্ণ এই ম্যাচগুলো শেষেই সমর্থকদের সঙ্গে উদযাপন করতে চান কোচ ভিনসেন্ট কোম্পানি। লিগ জয়ের কৃতিত্ব দিয়েছেন পুরো দলকে। এদিকে ম্যাচ জয়ের পর পথে ঘাটে নেচে গেয়ে উদযাপনে মাতেন সমর্থকরাও। এবারও 4 ম্যাচ হাতে রেখেই শিরোপা, তাই তো এমন রাজসিক উদযাপন ফুটবলার, কোচ ও সমর্থকদের। এবং দলগত চেষ্টা আবারও চ্যাম্পিয়ন হতে পারাটাকে সার্থক করে তুলেছে। বায়ার্নকে জার্মান কাপের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা উপহার দিতে চাই। ট্রফি জয়ের উদযাপন নিয়ে খুব বেশি বাড়াবাড়ি চান না কোচ ভিনসেন্ট কোম্পানি। সবকিছু তুলে রাখতে চান চ্যাম্পিয়ন্স লিগ ও জার্মান কাপের জন্য। আমার মনে হয় না খেলোয়াড়রা খুব বেশি উদযাপন করতে চায়। স্টাফরা হয়তো এক গ্লাস বিয়ার বা অন্য কিছু পান করতে পারে এবং অবশ্যই খেলাটি উপভোগ করতে পারে, কারণ আমরা জিতেছি এবং শিরোপা জিতেছি। দ্রুতই আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যাব এবং পরবর্তী খেলার জন্য প্রস্তুতি শুরু করব ও নিশ্চিত করব যে আমরা সবকিছু ঠিকঠাক করছি। আমাদের সামনে কঠিন ম্যাচ রয়েছে, সেগুলোর জন্য তৈরি থাকতে চাই। এদিকে কেইন কোম্পানিরা ধৈর্য ধরতে বললেও
সমর্থকদের উদযাপন থামার নয়। ম্যাচ শেষে মাঠের বাইরেই মেতে ওঠেন ফুটবলারদের বন্দনায়। এ মৌসুমে বাভারিয়ানদের কাছে ট্রেবল শিরোপা চান সমর্থকরা। আগামী 23 এপ্রিল জার্মান কাপে বায়ার লেভারকুসেন ও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে 25 এপ্রিল পিএসজি ম্যাচে বড় জয় চান তারা। পারভিন আক্তার, সময় সংবাদ। ভারত ও অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে খেলার প্রস্তাব পেয়েছিলেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান। নিজের লেখা আত্মজীবনী ফ্রম স্ট্রিটস টু স্টারডম সেখানেই এমন তথ্য জানিয়েছেন আফগানদের টি-20 অধিনায়ক। তবে নিজ দেশের প্রতি ভালোবাসা থেকে সেই প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন রশিদ। ভারতীয় ক্রিকেট বোর্ডকে রশিদ সে সময় জানিয়েছিলেন ক্রিকেট খেললে শুধু আফগানিস্তান দলের হয়েই খেলতে চান তিনি। আত্মজীবনীতে রশিদ নিজের ক্রিকেট ক্যারিয়ারের নানা উত্থান পতনের কথাও তুলে ধরেন। ক্রিকেট দুনিয়ায় একচ্ছত্র আধিপত্য ভারতের। টিম ইন্ডিয়ার জার্সিতে খেলার আশায় স্বপ্নের বীজ বুনে তীর্থের কাকের মতো অপেক্ষা করে থাকেন ভারতের প্রতিটি রাজ্যের ক্রিকেটাররা। তবে সুযোগ পেয়েও দেশের টানে তা পায়ে ঠেলে দেওয়ার দুঃসাহস আছে এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন। তবে সে কঠিন কাজটাই করেছিলেন আফগানিস্তানের টি-20 দলের অধিনায়ক রশিদ খান। একটা সময় নিজ দেশের অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ট্রায়ালে উপেক্ষিত হয়েছিলেন, তবে হাল ছাড়েননি। কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস নিয়ে বনে যান বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারদের একজনে। আফগানিস্তান মানেই এখন রশিদ খান। 2015 সালে দেশের জার্সিতে অভিষেকের পর থেকেই বিশ্ব ক্রিকেটে দেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। নানগারহালের ধুলোমাখা রাস্তা থেকে উঠে এসে বিশ্বের অন্যতম সেরা টি-20 খেলোয়াড় হওয়ার গল্প নিয়ে বই লিখেছেন। গল্প নিয়ে লিখেছেন আত্মজীবনী। সেখানেই উঠে এসেছে অজানা এক তথ্য। আফগানিস্তানের ক্রিকেট উত্থানের অগ্রপথিক রশিদ খান। দেশের প্রতি তার ঈর্ষণীয় টানের দৃষ্টান্ত আগেও দেখা গেছে। তার বই রশিদ খান ফ্রম স্ট্রিটস টু স্টারডমে তিনি জানিয়েছেন ক্রিকেট দুনিয়ার সফল দুই দেশ ভারত ও অস্ট্রেলিয়ার জার্সিতে খেলার প্রস্তাব পেয়েছিলেন। সুযোগ ছিল তাদের জাতীয় দলের হয়ে খেলারও, কিন্তু তিনিই তা প্রত্যাখ্যান করে নিজের মাতৃভূমির প্রতি অনুগত থেকেছেন। 2023 সালে আইপিএলের দল গুজরাট টাইটান্সের হয়ে খেলার সময় দলের এক কর্মকর্তা তাকে ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে দেখা করতে নিয়ে যান। এরপর সেখানে তাকে দেয়া হয়েছিল ভারতের হয়ে খেলার প্রস্তাব। তবে রশিদ তাকে ধন্যবাদ জানিয়ে সে প্রস্তাব তখনই নাকচ করে দিয়েছিলেন। নিজের আত্মজীবনীতে তুলে ধরেন সেই খবর। আমি অস্ট্রেলিয়া ও ভারত দুই দেশ থেকে নাগরিকত্ব ও খেলার প্রস্তাব পেয়েছিলাম, কিন্তু আমি তাদের বলে দিয়েছিলাম যদি আমার দেশের হয়ে খেলতে না পারি তাহলে অন্য কোনো দেশেরও হয়ে খেলবো না। তারা সেটা সম্মানের সঙ্গে মেনে নিয়েছিল। যতদিন খেলবো আফগানিস্তানের জার্সিতে এই দেশকে প্রতিনিধিত্ব করতে চাই আমি। তবে এরপরও থেমে থাকেনি রশিদকে দলে নিতে ভারতীয়দের চেষ্টা। 2018 সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলার সময় দর্শকরা তাকে ভারতের জার্সিতে খেলানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ক্যাম্পেইন শুরু করেছিলেন। ভক্তরা তাকে নাগরিকত্ব দেওয়ার জন্য সরকারকে আবেদন জানিয়েছিলেন। ওই ক্যাম্পেইন আফগানিস্তান প্রেসিডেন্ট আশরাফ গনির দৃষ্টিও আকর্ষণ করেছিল, তবে সম্মানের সঙ্গেই তিনি সেটা নাকচ করে দিয়েছিলেন। আফগানিস্তানের হয়ে ক্যারিয়ারের শেষ দিন পর্যন্ত খেলতে চান রশিদ খান। ফ্রম স্ট্রিটস টু স্টারডম বইয়ে রশিদ তার ক্রিকেট ক্যারিয়ারের আজকের অবস্থানে উঠে আসার পেছনে নানা সংগ্রামের কথাও তুলে ধরেছেন। বিশ্ব টি-20 ফেরিওয়ালা রশিদ খান জাতীয় দলে এখন পর্যন্ত 115টি টি-20 ম্যাচে 193 উইকেট নিয়েছেন। 117 ওয়ানডেতে তার উইকেট সংখ্যা 210টি। 6 টেস্টে উইকেট নিয়েছেন 45টি। ব্যাট হাতেও বেশ সফল 27 বছর বয়সী রশিদ। পারভিন আক্তার, সময় সংবাদ। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। শানাকাকে দলে ভিড়িয়েছিল লাহোর কালান্দার্স, তবে আসর শুরুর আগেই প্রায় $2,14,000 চুক্তিতে রাজস্থান রয়্যালসে যোগ দেন তিনি, যার ফলে তাকে নিষেধাজ্ঞা দেয় পিসিবি এবং এজন্য 2027 পিএসএলে অংশ নিতে পারবেন না শানাকা। গত 14 এপ্রিল জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকেও একই অভিযোগে পিএসএল থেকে 2 মৌসুমের জন্য নিষিদ্ধ করে পিসিবি। মুজারাবানি ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাতিল করে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলায় এই সাজা পান। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ক্রিকেট বোর্ডের নির্বাচন, গণমাধ্যম কর্মীদের সঙ্গে সৌজন্য আলাপে জানিয়েছেন তামিম ইকবাল আবারও ফেরাতে চান বল বয় সংস্কৃতি। এবং আমিনুল হকের কাছ থেকে ক্রীড়া কার্ড বুঝে নিলেন জামাল। উদ্যোগকে স্বাগত জানালেন অধিনায়ক। জাতীয় দলের জন্য ভালো মানের কোচ নিয়োগের তাগিদ ক্রীড়া প্রতিমন্ত্রীর।
এই ছিল খেলার সময়। এরপর দেখবেন প্রবাসের সময়, সঙ্গে থাকবেন আইরিন আয়াত। ধন্যবাদ মাকসুম আপনাকে। প্রবাসের সময় ফেরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।